ইন্ডিয়া এমন একটি শক্তিশালী অস্ত্র তৈরি করেছে যার মাধ্যমে এখন থেকে ইন্ডিয়াতে বাইরে কোনো শত্রুপক্ষ দেশ বোমা হামলা ও মিসাইল ছুড়তে পারবে না। ইন্ডিয়ান সায়েন্স অ্যান্ড ডিফেন্সের এই প্রযুক্তি অতি ক্ষমতা সম্পন্ন। যদি এটা শত্রুদের হাতে পড়ে তবে সম্পূর্ণ ভারতের কি পরিণাম হবে তা বলার বাহুল্য রাখে না। দেশে এমন এক প্রযুক্তির উদ্ভাবন দেখে সবাই অফুরন্ত খুশিতে জড়িয়ে পড়ে। এই খবর যখন শত্রুরা জানতে পারে, ইন্ডিয়ান মিলিটারি তখন এই যন্ত্রটা একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। তবে তাদের এই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার আগে ইন্ডিয়ান মিলিটারির উপর মাঝরাস্তায় শত্রুরা হামলা করে আর তাদের এই যন্ত্রটা নিয়ে পালিয়ে যায়। কি হয়েছিল সেদিন, কি প্রভাব পড়েছিল ইন্ডিয়ান ফোর্সের উপর, আর এই শত্রুরাই বা কারা ছিল, জানবো সবই আজকের এই গল্পে। কথা বলছিলাম 2024 সালে মুক্তি পাওয়া মুভি ছোট মিয়া বড় মিয়ার কথা। সো হেই গাইস, আমি আছি আপনাদের সাথে দীপ্ত। চলুন শুরু করি আজকের এই মুভিটির এক্সপ্লেনেশন। সিন চলে আসি ইন্ডিয়ার এয়ারফোর্স অফিসে। প্রেসিডেন্ট এসে সৈনিকদের জিজ্ঞেস করেন এগুলো কি হচ্ছে এসব। তখন আলাদা একটা ভিডিও ফুটেজ দেখায়। মাস্ক পরা লোকটা বলে, লোক কাজ করে সেটা ঠিক, এখানে কোনো ভুল হবে না। আর কোনো একজন লোক সেই একই কাজটা ঠিক করলেও সেটা ভুল। তবে আপনারা এটা জানেন না, যার কাছে শক্তি থাকে সে সব সময় ঠিক থাকে। আর এবার আমার হাতে সম্পূর্ণ শক্তি। এই যন্ত্র দিয়ে আমি 3 দিনের মধ্যে ভারতের নাম নিশানা মুছে ফেলবো। এবার দেখবেন আমি কি করতে পারি। আপনাদের ফোর্স নিয়ে অনেক অহংকার তাই না? ভারতকে হুমকি দিয়ে ওই মাস্ক পরা লোকটা যন্ত্রটা নিয়ে চলে যায়। আলাজা বলে, লোকটা আমাদের কমিউনিকেশন নেটওয়ার্ক হাইজ্যাক করে আমাদের সিকিউরিটি নষ্ট করে দিয়েছে। প্রেসিডেন্ট তখন বলে, বর্ডারে সিকিউরিটি বাড়িয়ে দাও। ঈশা তখন এসে বলে, এসব করে কোনো ফায়দা নেই স্যার। কাল রাতে চার্লস আমাকে তার সাথে দেখা করতে বলেছিল, তবে তাকে একটা লোক গুলি করে মেরে ফেলে। তবে চার্লস আমাকে এতটুকু বলেছে, এক নতুন শত্রু পুরনো কোনো বন্ধুই হয়। প্রেসিডেন্ট বলেন, আমি হাইকমান্ডকে কি জবাব দেব, কি করব এই জেনারেশনের জন্য? আমরা খুব তাড়াতাড়ি কিছু একটা করছি, আপনি শুধু হাইকমান্ডকে সামলান। প্রেসিডেন্ট তখন বলেন, বক্সে কি আছে এটা তো মনে আছে, 3 দিনের মধ্যে বক্সটা যেন ভারতে চলে আসে। কিভাবে কি করবে এটা আমি জানি না। ঈশা বলে, এটা বুঝতে পারছি না, এত দেশ থাকতে সে কেন ভারতকে টার্গেট করছে। ঈশা আলাজাকে আরো বলে, চার্লসকে যে লোকটা মেরেছিল সেও মাস্কই পরেছিল। যখন তাকে আমি ধাওয়া করি সে আমাকে আঘাত করে, আমি নিজের প্রাণ রক্ষার্থে আমি তার গলায় ছুরি বসিয়ে দিই। তবে অদ্ভুত, লোকটার ক্ষত জায়গা এমনিতেই ঠিক হয়ে গিয়েছিল, সে তখন আমাকে ছুঁড়ে ফেলে চলে যায়। আলাজা বলে, লোকটা মোটেও স্বাভাবিক মনে হচ্ছে না। এই বিষয়গুলো যেন বাইরে না ছড়ায়, না হলে অনেক ভয়ঙ্কর পরিস্থিতি ধারণ করবে। এবার আমরা দুর্বল, আমাদের হাত থেকে সবকিছু ফুসকে গেছে। যেভাবেই হোক ওই লোকটাকে আটকাতে হবে, না হলে পুরো ভারতকে সে ধ্বংস করে ফেলবে। তার জন্য আমাদের এই মিশনে রকি আর ফিরোজের ভীষণ প্রয়োজন। আমার ইউনিটের 2 জন কোর্ট মার্শাল বেস্ট অফিসার, তাদের যেভাবেই হোক ফোর্সে আবার ফিরিয়ে আনতে হবে। তারা কেন ফোর্স থেকে পদত্যাগ করলো, কি হয়েছিল তাদের দুজনের সাথে, যা আমরা সামনেই জানতে পারবো। সিন চলে যায় বছর খানিক পূর্বে। আমরা দেখতে পাই আলাজা রকি আর ফিরোজকে একটা মিশনের জন্য ডেকেছে। টেরোরিস্ট আল জায়দা ইন্ডিয়ার এম্বাসিতে অ্যাটাক করে ইন্ডিয়ান একজন ইনভেস্টার আর তার ফ্যামিলি আর একজন ফিমেল অফিসারকে ধরে নিয়ে গেছে। জানা গেছে কাবু আউটকাস্ট মিলিটারি ক্যাম্পে তাদের সে আটকে রেখেছে। তাদের সাথে জড়িয়ে আছে জবানউদ্দিন হকারিয়া। তখন ফিরোজ বলে, তাকে তো সিআই কবে মেরে ফেলেছে। আলাজা বলে, আল জায়দা এখন জবানউদ্দিন এর ছেলে মহিউদ্দিনকে নতুন লিডার বানানোর চিন্তা করছে। আর মহিউদ্দিন তো আমাদের হাতেই বন্দি আছে বলতে গেলে, এখন মহিউদ্দিনকে নজর দেওয়ার দরকার নেই। তোমাদের আগে আল জায়দার সব থেকে ডেঞ্জার জায়গায় যেতে হবে, সেখানে কোনো ঝামেলা না করে সব হোস্টেসকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। আল জায়দা তারপর ফিরোজকে টার্গেট করে বলে, এটা তো একদম সিম্পল কাজ, এটা কি কোনো কাজ হলো? ফিরোজ বলে, এটা বলা ঠিক হয়নি স্যার আপনার, আসলে ফিরোজের একটু ইগো বেশি। রকি বলে, আরে বাদ দিন না স্যার, আপনি কি জানেন না আমার ইগো আমার সময় থেকে বড়। ফিরোজ এরপর মিশনের নাম কি দেবে এটা নিয়ে চিন্তায় পড়ে যায়। রকিও এখানে একটু টিটকারি মানে আর ফাজলামি শুরু হয়। অবশেষে আলাদা মিশনের নাম দেয় অপারেশন BMC। সবাই বেরিয়ে পড়ে হোস্টেসদেরকে ফিরিয়ে আনতে। আলাজা তাদের বর্ডার থেকে 6 মাইল দূরে নামিয়ে দেয়। এখনো তাদের 7 মাইল রাস্তা বাকি। এর জন্য আলাজা লাইলা মজনুকে তাদের সাথে করে নিয়ে আসে। দুজন লাইলা মজনুর পিঠে চড়ে এগোতে থাকে। আল জায়দার আড্ডাতে এসে তারা দূরবীন দিয়ে প্রথম তারা সবাইকে ভালোভাবে পর্যবেক্ষণ করে নেয়। শুরু হয় রকি আর ফিরোজের টেরোরিস্টদের গুলাগুলি বোমা হামলা। তবে শেষমেশ তারা তাদের বুদ্ধির জুড়ে প্রত্যেক হোস্টেসকে সুষ্ঠুভাবে ফিরিয়ে আনতে সক্ষম হয়। তবে তারা যখনই বেরিয়ে যাবে তখন তারা দেখে জবানউদ্দিন হকারিয়া। জবানউদ্দিন
হোকারিয়া বেঁচে আছে। ফিরোজ আলাজাকে জানায়। আলাজা বলে এটা কিভাবে সম্ভব? ফিরোজ বলে আমি নিজের চোখে দেখেছি স্যার। আলাজা বলে জবানুদ্দিন হোকারিয়া আমাদের টার্গেট নয়, আমাদের প্রায়োরিটি হোস্টেজদের সেফটি দেওয়া। তোমরা তাড়াতাড়ি ওখান থেকে চলে এসো। এদিকে আমরা দেখতে পাই টেরোরিস্টদের গ্যাং খুবই রেগে আছে। তারা তাদের মতো গাড়ি ঘোড়া বন্দুক বোমা নিয়ে তাদের দিকে হামলা করতে তেড়ে আসছে। রকি বলে এটা কি করে? এতদিন ধরে যাকে পুরো দেশ খুঁজে বেড়াচ্ছে সে এখন আমাদের চোখের সামনে, অথচ আমরা কিছু করতে পারছি না। ফিরোজকে বলে আপনি কি ভুলে গেছেন ভারতের সাথে সে কি না করেছে? ফিরোজ বলে 5টা মিনিট সময় পেলে শালার কাম তামাম করে দিতাম। কি না করেছে ওই অপারেশনে ভারতের সাথে। রকি বলে এখন আমরা কি করব তাহলে? ফিরোজ বলে স্যারের কথা মানাই উত্তম, আমাদের মিশন হোস্টেজদের সেফটি। তারা যখন গাড়িতে উঠতেই আসবে তখন হোস্টেজদের থেকে একজন বলে দাঁড়াও, সুযোগ বারবার আসবে না। এবার তারা দুজন আর আলাজার কথা শোনে না। আসলে রকি আর ফিরোজ প্রচন্ড দেশপ্রেমিক। দেশের জন্য তারা প্রাণ দিতে এক মুহূর্ত দেরি করবে না। আর নিজের দেশের সাথে দেশের মানুষের সাথে ফাজলামি করে সে বেঁচে যাবে। জবানুদ্দিন হোকারিয়া বলে কোনো বেটাইন তো আজকে পর্যন্ত বাঘ হইছে না আমার সামনে ইয়ে দাঁড়ানি, আর তোমরা দুই ফিকরা আইছো না আমাদের দৌড়া, ফাজিলো হল। ফিরোজ বলে চল আমাদের সাথে। জবানুদ্দিন হোকারিয়া বলে কি করবে আমাকে ধরে নিয়ে? ওই তো আজকে ধরে নিয়ে যাবে আর আগামীকাল জেলে বসিয়ে বসিয়ে বিরিয়ানি খাওয়াবে, আর পরশু নিজেদের লোকদের বাঁচাতে আমাকে আবার ছেড়ে দিতে বাধ্য হবে। তোমরা ভারতীয়রা শুধু গোলামি করতে জানো। ফিরোজ বলে তোর মতো কুকুরকে বিরিয়ানি খাওয়ানোর আমাদের সময় নেই, তুই এই দুনিয়াতে থাকারই কোনো প্রয়োজন নেই। আর ফিরোজ তাকে গুলি করে মেরে ফেলে। এদিকে টেরোরিস্টদের গ্যাংও তাদের কাছাকাছি চলে এসেছে। আলাজা তাদের তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে পড়তে বলে। টেরোরিস্টদের গ্যাং তাদের পেছন পেছন ধাওয়া করতে করতে তাদের প্রায় ধরেই ফেলছিল, তবে তারা আর তাদের নাগাল পায় না। সবাই হেলিকপ্টারে উঠে পড়ে। হেলিকপ্টারে উঠে তাদের মনে পড়ে ট্রিগার তারা গাড়িতেই ফেলে এসেছে, এবার কি হবে? এদিকে টেরোরিস্টদের মধ্যে একজন লোক এটা বুঝে যায় আর সে ট্রিগারটা গাড়িতে পেয়ে যায়। রকি আর ফিরোজ বলে এটা না টিপতে, আর তারা এমন ভাব করে তাদের হেলিকপ্টারে যেন বোম রাখা আছে। এদিকে ট্রিগার টিপতেই টেরোরিস্টদের পুরো গ্যাং জ্বলে ছাই হয়ে যায়। আসলে বোমটা তারাই তাদের গাড়িতে সেট করে রেখেছিল। ফিরোজ বলে তোমার মতো ব্যাখলামি বুদ্ধি নিয়ে আমরা চলি না রে, ব্যাক করে গুপুনানোর। সবাই ভীষণ খুশি। টেরোরিস্টদের গ্যাং এর কাম তামাম। দিন শেষে এভাবেই রকি আর ফিরোজ সেরায় সেরা হতে থাকে। সিন বর্তমানে চলে আসে। আমরা দেখতে পাই আলাজা এসব কথা ঈশাকে বলছিল। তার মানে আমরা এতক্ষণ ধরে ফ্ল্যাশব্যাকের সিন দেখছিলাম। ঈশা বলে এর জন্যই তাহলে আজ পর্যন্ত কেউ জানে না কে মেরেছিল হোকারিয়াকে। ঈশা তারপর জানতে চায় তারা দুজন কেন ফোর্স ছাড়লো, সে বিষয়টা জানতে চায়। আলাজা বলে এটা পরে একদিন বলবো, এখন এই সাইকোকে ধরার জন্য এই দুই সাইকোর অনেক প্রয়োজন। পরের দিন ঈশা চলে যায় প্রথমে রকির কাছে আর তাকে ভিডিও ফুটেজটা দেখায়। রকি বলে সে তো রিয়েল সাইকোই মনে হচ্ছে। ঈশা বলে এর জন্যই তো তোমার কাছে এসেছি, দেশ এখন অনেক বড় বিপদে, আর এই লোকটার সম্বন্ধে আমরা তেমন কিছু জানিও না। রকি বলে আমি তো এসবের মাঝে নেই বাবা, ওই বুড়ো। রকি আর ফিরোজ আলাজাকে বুড়ো বলে। সে কি কখন আমাদের মূল্য দিয়েছে? আমরা ভালো করলেও সেটাতে খুঁটা দিয়েছি। এখানে আমি ভালো আছি, আমি কোথাও যাচ্ছি না। ঈশা বলে আমরা যদি বক্সটা ফিরিয়ে না আনি তবে কি হবে ভাবতে পারছো? রকি বলে তো আমি কি করব? ঈশা বলে তোমার সাথে কথা বলে মনে হয় শুধু শুধু সময় নষ্ট করলাম। ঈশা রাগ করে চলে যায়। রকি দৌড়ে গিয়ে বলে ম্যাডাম রাগ করছেন কেন? একটু ফাজলামি করছিলাম। ঈশা বলে এসব সিরিয়াস বিষয় নিয়ে কেউ কি ফাজলামি করে? স্যার বলেছেন তোমাদের দুজনের দেশের জন্য অনেক প্রয়োজন। রকি দুজন কথা শুনে অনেক হাসাহাসি করে আর বলে ফিরোজ কোনোভাবেই আসবে না। ঈশা বলে 2 মিনিট আগে তুমিও তো আসতে চেয়েছিলে না। এরপর তারা চলে যায় ফিরোজের কাছে। ফিরোজ ঈশাকে প্রথম দেখাতে তার মনে যেন কিভাবে লাড্ডু ফুটছিল। ফিরোজ একটা তেলের ফ্যাক্টরিতে কাজ করে তেল উত্তোলন করে। ঈশা ফিরোজকে বলে এই যন্ত্রটা আমাদের ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ, আমাদের কাছে মাত্র 3 দিন সময় আছে, এর ভিতরেই যা করার করতে হবে। যন্ত্রটা এখন পর্যন্ত আমরা ইউকে পর্যন্ত লোকেশন পেয়েছি। ফিরোজ এসব কথা শুনেও শুনছে না। আসে রকিকে বলে কোথায় ছিলি এতদিন রাগ করে, কোথায় গিয়েছিলি? বন্ধুর কথা কি একবারও মনে পড়েনি? রকি বলে বড় রাগ তোর বুড়াদের উপর থাকতে পারে, দেশের সাথে তো নয়। ফিরোজ বলে আমি সব সময় দেশের কথা চিন্তা করেছি, তবে ওই হাইকমান্ড কি দিয়েছে আমাদের? শুধু অপমান। রকি বলে এখনই সুযোগ আমাদের এই অপমানের মুখ্য জবাব দিয়ে সম্মান অর্জন করা। ভিডিও তো তুই দেখেছিস, দেশ কত বড় বিপদে আছে তুই তো বুঝতে পারছিস। ফিরোজ বলে এসব বলে আমার কানের পর্দা কাজটা তো আমরা সৈনিক ছিলাম, এখন তো আর না। ঈশা বলে সময়ের সাথে সাথে তোমরা দুজনও বদলে গেছো। আলাজা স্যার বলেছিলেন তোমরা দুজন যতই রাগ করে থাকো না কেন দেশের জন্য যখন প্রয়োজন হবে তোমরা ঠিকই চলে আসবে। এখন দেখি তার সম্পূর্ণ ভুল। রকি বলে আমি তো আসছি না ম্যাম। রকি ফিরোজকে বলে তুই এখানে তোর তেল বের কর, এটাই তো তোর কাছে গুরুত্বপূর্ণ, আর দেশের তেল অন্যদিকে ওই শত্রুরা নিয়ে যাক, এতে তো তোর কিছু এসে যায় না। ঈশা রকিকে নিয়ে বেরিয়ে পড়ে। আমরা পরে দেখি রকিকে ফিরোজ ডাকে আর আঙুল দিয়ে একটা ইশারায় বলে সেও তাদের সাথে আছে। আলাজা ঈশাকে কল করে বলে এই মিশনটা আমরা কিভাবে এক্সিকিউট করছি সে সম্পর্কে হাইকমান্ড কিছুই জানে না। এই মিশনে রকি যদি ধরা পড়ে যায় তাহলে আমরা
রকিকে চিনি না, এরা আমাদের সবচেয়ে সিকিউর প্যাকেজ পর্যন্ত পৌঁছে গেছে, তো আমাদের কাছে তাদের আসতে খুব বেশি সময় লাগবে না, সো বি কেয়ারফুল। ঈশা রকিকে ডক্টর পরমেন্দ্র বাবার সাথে পরিচয় করিয়ে দেয়, যেই কিনা তাদের একমাত্র ভরসা। প্যাকেজ তো টানেলের নিচে আছে, তাহলে এখানে কি? ঈশা বলে এই যুদ্ধে সেই শুধু আমাদের সাহায্য করতে পারবে প্যাকেজটি খুঁজে বের করতে। আইটি ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার, এখন সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে রিসার্চ করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর, তাছাড়া মিলিটারি টেকনোলজি এবং সাইবার মিলিটারি টেকনোলজির সাথেও সে যুক্ত আছে। ডক্টর পরমেন্দ্র বাবা কিছুটা পাগল টাইপের, কিছু একটা পেলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে ফেলে। সে রকিকে দেখে এতটা ফিদা হয়ে যায়, তাকে দেখতে দেখতে সে উষ্টাকে নিচে পড়ে যায়, যার ফলে সে অনেকটাই রকির কাছে লজ্জিত হয়। সিন চলে আসে ডক্টর পরমেন্দ্রের অফিসে। আমরা পরমেন্দ্রকে পাকনি বলি কেমন? এখানে পাকনি এসে ঈশা রকিকে তার টিম মেম্বারদের সাথে পরিচয় করিয়ে দেয়। ঈশা বলে এখান থেকে আমরা আমাদের অপারেশনের পরিকল্পনাগুলো গ্রহণ করব। রকি গিয়ে একটা ফাইটার প্লেনে টাচ করতেই পাকনি তাকে অনেকগুলো বক বক করে কথা শুনিয়ে দেয়, কেননা এই প্লেনটাই তাদের এই অপারেশনের মূল হাতিয়ার। যাই হোক, সবাই এবার প্ল্যান করে কিভাবে কি করা যায়। তবে সমস্যা হলো এখানে এত হাই সিকিউরিটি, একটার উপর আরেকটা, কোনায় কোনায় সিসি ক্যামেরা, গার্ডের নজরদারি, এগুলো ভেদ করে কিভাবে তারা টানেল পর্যন্ত পৌঁছাবে, এটা অনেকটা চিন্তার বিষয়। আমাদের যা করতে হবে তা লুকিয়ে করতে হবে। স্টেশনের 400 মিটার নিচে দুটো টানেল আছে, এর মধ্যে একটি জায়গায় আমাদের প্যাকেজটি রাখা আছে, উপরে পুলিশ, নিচে গার্ডের প্রোটোকল। রকিকে পাকনি বলে প্রথমে তুমি টানেলের ভিতর যাবে। রকি বলে যাব, ঠিক আছে, এই ট্রেনকে কিভাবে আটকাবো? প্রতিনিয়তই এখানে একের পর এক ট্রেন চলে আসছে, এটাকে আটকাবে কে? ঈশা বলে এই কাজটা আমি করব, তবে 15 সেকেন্ডের পর অটোমেটিক সার্ভার কন্ট্রোলের মাধ্যমে ট্রেন আবার রিস্টার্ট হয়ে যাবে, তো যা করার তোমাকে এই 15 সেকেন্ডের মধ্যেই করতে হবে। সিন এখান থেকে কাট হয়ে যায়। আমরা দেখতে পাই দুটো গাড়ি থেকে বড় দুজন বিজনেসম্যান বেরোচ্ছে। এদিকে আমরা দেখি আলাজাকে মাস্ক পরা লোকটা আটকে রেখেছে আর তার উপর অনেক নির্যাতন করছে। এই মিশনে অবিন আর নারিনকেও সে তার সাথে যুক্ত করেছে। আলাজা বলে তুই নিজেও জানিস না ইন্ডিয়ান ফোর্স তোর সাথে কি করতে চলেছে। মাস্ক পরা লোকটাও বলে কষ্ট বলে দেওয়ার সবচেয়ে সহজ কাজ কি জানেন স্যার? নিজের বুকে চেপে থাকা কষ্ট শত্রুদের উপর পাল্টা অ্যাটাক করা। এবার আমার এই কষ্ট আপনাকে, আপনার ফোর্সকে, আপনার পুরো দেশকে এর জবাব দিতে হবে। সো লেটস স্টার্ট। এদিকে মিশনের উদ্দেশ্যে সবাই বেরিয়ে পড়ে। ঈশা রকি আর পাকনিকে স্টেশনে ছেড়ে দিয়ে চলে যায়। ঈশা চলে যায় সিসিটিভি কন্ট্রোল রুমে। তার জন্য সে একটা গার্ডের থেকে বুদ্ধি করে তার পাঞ্চ আউট কার্ডটা নিয়ে নেয় আর ভেতরে ঢুকে প্রত্যেকটা গার্ডকে মেরে মেরে অজ্ঞান করে ফেলে। এদিকে পাকনিও ইমার্জেন্সি টানেলের দরজায় এসে দাঁড়িয়ে পড়ে। রকিও তার পজিশনে দাঁড়িয়ে আছে। ঈশা ট্রেনকে 15 সেকেন্ডের জন্য থামিয়ে দেয় আর পাকনি এখানকার সব লাইট অফ করে দেয়, যার ফলে তারা সবার চোখে ফাঁকি দিয়ে টানেলের ভিতর চলে আসে। রকি আর পাকনি স্টেশনের রাস্তায় দুটো বম ব্লাস্ট করে নিচে টানেলে চলে যায়। একইভাবে ঈশাও তার গাড়ি নিয়ে টানেলে ঢুকে পড়ে। রকি আর গার্ডের শুরু হয় প্রচুর লড়াই। রকি প্রায় সবাইকে মেরেই ফেলছিল, তখন এই মাস্ক পরা লোকটা চলে আসে আর রকিকে মারতে শুরু করে। রকি তাকে মেরে ফেললেও সে বেঁচে উঠে। এভাবে রকি তার সঙ্গে বেশিক্ষণ পেরে উঠতে পারে না আর একটা সময় সে তাদের হাতে ধরা পড়ে যায়। তখন এখানে ফিরোজ চলে আসে আর সে বলে হিরোর এন্ট্রি সব সময় শেষে হয়, আর সে এক এক করে প্রত্যেকটা গার্ডকে মারতে থাকে। পাকনি আবার পাকনামিতে লেগে যায়। রকির কাছ থেকে সে যখন জানতে পারে তার নাম বড় মিয়া, সে আরো ফাজলামি করতে শুরু করে, তবে ফিরোজ গুলি করে তার মুখ বন্ধ করে ফেলে। রকি তো মনে করে পাকনিকে মনে হয় সে মেরেই দিল, পরে দেখে না, আমরা তো জানি ফিরোজের একটু ইগো বেশি, তাই সে তার ইগো সামলাতে না পেরে উপরে শুট করেছে। এদিকে রকি আর ফিরোজ গার্ডদের আটকাতে থাকে। ফিরোজ বলে কি রে, একলা তো আইসলে গুন্ডাই তোর তেল বার করতে, বেটাগিরি হল জায়গাত নাই, ফন্ডিত হল, তখন সব বেটাগিরি বাড়ে গেছে নানি। ইসে গাড়ি নিয়ে আসছে প্যাকেজটা নিতে আর পাকনি করছে দরজার পাসওয়ার্ড হ্যাক। একটু পর আবার সেই মাস্ক পরা লোকটা এখানে আসে। রকি বলে ইগো খিতারে বাই, আমরা এগুলো মারতে মারতে মুরকাইতে লাত্তাইতে ইগো মরে না, ও মারি আবার বাসি যায়। ইতা মানুষরা ভাই আমি বাফর ফুটে দেখছি না। ফিরোজ রকি লোকটাকে মারতে শুরু করে, তবে লোকটা মরেই না। শেষে রকি টানেলের মধ্যে বোমা মেরে রাস্তা বন্ধ করে দেয়। পাকনি তো জানি আমরা একটু বেশি বুঝতাম, এতক্ষণ ধরে শুধু উল্টা পাল্টাই করে যাচ্ছে। ফিরোজ এসে বলে কিতারে, অত সময় লাগেনি এক নাম্বার এগু তুকে বার করতে, কিতা করো অত সময় ধরে? পাকনি অনেকটা রেগে যায় আর বলে তো তুমি খুলো দেখি। বাঘ নাই বেটা, আবার বেশি মাতোস। ফিরোজ তাকে একটা থাপ্পড় মারতেই যাবে, রকি তখন তাকে থামিয়ে নেয়। অবশেষে দীর্ঘ অপেক্ষার পর পাকনি দরজাটা খুলতে সক্ষম হয়। ভেতরে আমরা বাধা অবস্থায় একটা মেয়েকে দেখতে পাই। ঈশা বলে প্যাকেজ কোথায়? ফিরোজ বলে আমাদের ভাবি প্যাকেজ। তখন সবাই অনেকটা অবাক হয়ে যায়। তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। একটা মিটিং এ প্রিয়া সব মিলিটারিকে বলে ভারতের বর্ডারে সবসময় একটা না একটা বিপদ লেগেই থাকে, আজ নয়তো কাল একসাথে আমাদের উপর যে শত্রুরা হামলা করবে না তার কোনো গ্যারেন্টি নেই। এমন এক হামলা যা ভারতের নাম নিশানায় মুছে ফেলবে, আর এই ধরনের মোকাবেলা প্রতিরোধ করতে আমাদের একমাত্র সাহায্য করতে পারে করুণ কবচ। আমাদের ইন্ডিয়ান সায়েন্স এন্ড ডিফেন্স অর্গানাইজেশন আইএসডি এর মাধ্যমে এই আইনডোমটা আমরা তৈরি করতে পেরেছি।
এই আইনডোমটি আমাদের ভারতের বিজ্ঞানীরা দীর্ঘ রিসার্চ এর পর তৈরি করতে সক্ষম হয়েছেন। এটা এমন এক টেকনোলজি, দুই দিক থেকে আগত বোমা মিসাইলকে আমাদের দেশে পড়ার আগেই উপরে দৃষ্ট করে দেবে। এই পর্যন্ত এটা আমাদের ইন্ডিয়ার জন্য সুখবর। পুরো ওয়ার্ল্ডের মধ্যে আমরাই এরকম ভিন্নতা করতে সক্ষম হয়েছি। এরপর তারা এই টেকনোলজি কোথায় রাখবে একটা সেফ জায়গা খুঁজতে থাকে। কয়েকদিন পর খোঁজখবর নেওয়ার পর আলাজা আর একজন মিলিটারি এসে প্রিয়াকে বলে আজকের দিনে এমন কোনো হার্ড ড্রাইভ নেই যে হ্যাক হবে না। আলাজা বলে এমন একটা জায়গায় করুণ কবজ রাখতে হবে যেখান থেকে কোনো সময় শত্রুরা এটাকে চালু করতে পারবে না। তখন প্রিয়া বলে লাস্ট একটা আইডিয়া আছে যেটাতে শত্রুর বাবাও করুণ কবজের টের পাবে না। দেশের কথা ভেবে প্রিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে করুণ কবজের পাসওয়ার্ড তার ব্রেইনে স্টোর করে দেয়। এই বিষয়টা দিন দিন ছড়িয়ে যাচ্ছিল। এর জন্য তাকে ইন্ডিয়ান ফোর্স একটা সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছিল আর মাঝ রাস্তায় তাদের উপর শত্রুরা হামলা করে। আর এই সিনটাই আমরা মুভির শুরুতে দেখেছিলাম। আমরা যে প্যাকেজটা জানি ওই প্রিয়াই সেই প্যাকেজ। আর এখানে একটা জিনিস আমরা জানতে পারি, রোকিয়া ফিরোজের একসাথে কোর্ট মার্শাল হলেও দুজন দুদিকে চলে গিয়েছিল। এখানে তাদের মধ্যে না ছিল কোনো যোগাযোগ, না ছিল কোনো বন্ধুত্ব। ফিরোজ ইউকে গিয়ে তার তেলের ফ্যাক্টরিতে কাজে লেগে পড়ে, তবে তার আলাদার সাথে যোগাযোগ ছিল। প্যাকেজের কথা জানতে পেরে সে এখানে চলে আসে। আর এই জিনিসটা জানতে পেরে রকি অনেকটা রেগে যায় আর বলে আমি তো মনে করেছি তুই আমাদের বন্ধুত্বের জন্য এখানে এসেছিস, তুই কি ভুলে গেলি কি করেছিল ওই বুড়োরা মিলে আমাদের সাথে? ফিরোজ বলে আমি নিজে থেকে এসেছি না, ওরাই তো আমাকে আসতে বললো। পাকনা বলে আচ্ছা, তারা যদি প্রিয়ার ব্রেন হ্যাক করতেই চাইতো তবে কবেই করে নিত, এতদিন ধরে তাকে এখানে আটকে রাখার মানে কি? ঈশা বলে তার মানে এটা একটা ট্র্যাপ, জেনে শুনে তারা আমাদের এখানে ফাঁসিয়েছে। ফিরোজ সিসি ক্যামেরার সামনে এসে চোখে চোখ রেখে মাস্ক পরা লোকটাকে অনেক ধমকি দেয়। কিছু সময়ের মাঝে এখানে মাস্ক পরা লোকটাও তার গ্যাং নিয়ে চলে আসে আর তাদের উপর হামলা করে। প্রিয়াকে নিয়ে তারা চলে যায়। রকি ফিরোজ তাদের দিকে ধাওয়া করে, তবে শেষ পর্যন্ত তারা প্রিয়াকে আর বাঁচাতে পারে না। শেষ পর্যায়ে তারা একসাথে সবাই ধরা পড়ে যায়। আর এখানেই রিভিল হয় এখানে একজন শুধু মাস্ক পরা লোক নয়, আরো দুজনও মাস্ক পরা লোক আছে। তবে এখানে আমরা সবাই এমন একটা ঝটকা খাই, আসলে আমি নিজেই প্রথম যখন এই মুভিটা দেখেছিলাম হুশ সরে গিয়েছিল। এখানে একজন লোক মাস্ক পরা লোক রিয়েল ছিল, তার নাম কবির। তার সম্পর্কে আমরা সামনেই জানতে পারবো। আর বাকি দুজন মাস্ক পরা লোক হলো রকি আর ফিরোজের ক্লোন। সব টিভি চ্যানেলে এই নিয়ে নিউজ করা হয় ভিন দেশে এক মানুষ আমাদের দেশে এক বড়সড় হামলা করার চেষ্টা করছে। তাকে বাধা দিতে গিয়ে ইন্ডিয়ার দুই ইন্টেলিজেন্ট ক্যাপ্টেন, দুজন ফিমেল ক্যাপ্টেন তার হাতে ধরা পড়েছেন। এখন তারা কোথায়, তাদের সাথে কি করতে যাচ্ছে তারা, আমরা কিছু জানি না। সিন চেঞ্জ হয়ে আসে। আমরা দেখতে পাই রকি, ফিরোজ, ঈশা চারজনকে কবির শিকল দিয়ে বেঁধে রেখেছে। কবির এসে বলে আমি তোমাদের মারবো না, তোমরা যেভাবে আমাকে ভুগিয়েছো, আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছো, এর জবাব তোমাদের দিতেই হবে। কবির ফিরোজ আর রকিকে বলে আমরা অনেক পুরনো তিন বন্ধু, একজন আরেকজনের জন্য নিজের প্রাণটাও দিতে পারি, আবার নিতেও পারি। ঈশা তো এসবের মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছে না, কি হচ্ছে এসব, যেরকমটা আপনারাও বুঝতে পারছেন না। বাট আমি সবকিছু ক্লিয়ার করছি, শুধুমাত্র আপনারা মুভিটা দেখতে থাকেন। শুধু হা করে বুকার মতো তাকিয়ে আছে। সিন চেঞ্জ হয়ে আসে একটা পার্টিতে, যেখানে আমরা দেখতে পাই রকি আর ফিরোজ অনেক এনজয় করছিল। কবির তখন এখানে আসে। রকি বলে তোকেও তো দেখে ওয়ার্ল্ড কাপের মতো 4 বছরে একবার দেখা যায়, লন্ডন গিয়া বাপ বাড়ি গেছে রে বা বন্ধু তোমার, ও হল রে বলি গেলা হি, ইতা ঠিক নাই ওইটা ঠিক নাই, বাপ আমরার দাঁড়িয়েও নাই, নালি এক থাবা মারমু আর তোর দাঁত ও হলটি ফেলাই দিন। কবির বলে আমার কথা না হয় বাদই দিলাম, তোমরা তো দেশে সেবা করতে করতে বুড়াই হয়ে যাচ্ছ। একটু পর আলাজাও এখানে আসে আর বলে তোমার মতো সায়েন্টিস্ট আমাদের দেশে অনেক গুরুত্বপূর্ণ, আমি তোমার কাজের জন্য অনেক খুশি। কি বুঝলেন, কবির একজন সায়েন্টিস্টও বটে। ধীরে ধীরে একটু একটু মনে হয় ক্লিয়ার হচ্ছে, তাই না? সিন চলে আসে ইন্ডিয়ার মিলিটারি একটা অফিসে। ইন্ডিয়ান ফোর্সের জন্য কবিরের বাবা 35 বছর ধরে কাজ করেছেন। উনার মৃত্যুর পর এক নতুন চ্যাপ্টার শুরু হলো। এবার বাবার পরিবর্তে কবির ইন্ডিয়ান ফোর্সের জন্য কাজ করবে। কবির প্রথমে আলাজাকে অনেক অভিনন্দন জানায়। সে বলে মিস্টার আলাজা আমাকে অনেক ইন্সপায়ার করেছেন ইন্ডিয়ান ফোর্সের জন্য স্পেশালি কিছু করার জন্য, আর আজ আমি এটা আপনাদের সামনে উপস্থাপন করব, সোলজার এক্স, যার মাধ্যমে সে ইন্ডিয়ান ফোর্সের ভবিষ্যৎ বদলে দিতে চায়। দিনের পর দিন কত শত শত সাহসী সৈনিক গুলাগুলি বোমা হামলার এটাকে মারা যায়। তাই এবার থেকে আমরা এমন একটা প্রযুক্তির উদ্ভাবন করেছি, এরপর থেকে একজন ইন্ডিয়ান সৈনিকও মারা যাবে না। সবাই তাকে অনেক সাবাসী দেয়। জিরো গ্রেভিটি ইন্টেলিজেন্সের মাধ্যমে এই কাজটা এখন আমাদের ক্লোন দিয়ে করাতে পারবো, আর যাতে আমরা বর্তমানে সফল হয়েছি। আর এখন আমরা বিনা বাধায় মানুষের ক্লোন তৈরি করতে পারবো। আপনাদের একটু বুঝিয়ে বলি, আমি এত শত বুঝাতে পারবো না, আমার মাথায় যা ধরেছে তা থেকে আপনাদের একটু বলি। কবির এবার এটা করার চেষ্টা করছে, একই মানুষ, তবে সেখানে আসল মানুষটা থাকবে না, শুধুমাত্র তার ডুপ্লিকেট কপিটা থাকবে। আর যার ডুপ্লিকেট তৈরি করবে তার ডিএনএ এর প্রয়োজন হবে। এরপর সে এই ডিএনএ এর মাধ্যমে হাজারো ইন্ডিয়ান সৈনিক তৈরি করে ফেলতে পারবে। সে আরো বলে ভবিষ্যতে এই ক্লোনের মধ্যে এমন কিছু আপডেট
করে দেবে তখন তারা অমর হয়ে যাবে। এরপর এই দুনিয়ার কোনো দেশ ভারতের উপর হামলা করার চিন্তাই করতে পারবে না। এতটুকু ঠিক ছিল, তবে সে যখন সবার কাছে এটা উপস্থাপন করে মানুষ কখন তার চিন্তা ধারণা বদলে ফেলে তা বলা যায় না। আসলে এটা সে ইচ্ছে করে না, বাস্তবতা তাকে বদলে ফেলে। সে আলাজাকে, রকি আর ফিরোজকে নিয়ে একটা উদাহরণ দেয়। তারা দুজন বেস্ট সোলজার, এটা আমি মানি, তবে তারাও মাঝে মাঝে অর্ডার ফলো করে না। তার জন্য আমি এই ক্লোনদের মধ্যে এমন একটা প্রোগ্রাম ইনক্লুড করেছি যার মাধ্যমে কমান্ডার তাকে যা বলবে তাই সে করবে। মানে আমরা তার মস্তিষ্ক পুরো কন্ট্রোল করতে পারবো। পরিস্থিতি মানুষকে যখন দুর্বল করে ফেলে সেটা মোটেও হবে না। আলাজা কবিরের এই কাজে সন্তুষ্ট হয় না। আমি চাই না তোমার ওই ইন্টেলিজেন্স ক্লোন, আমি চাই আমার একজন সৎ সাহসিক সোলজার যারা দেশকে বাঁচাতে নিজের প্রাণটাও দিতে দ্বিধাবোধ করবে না। কবির বলে, আপনি এটা বুঝতেছেন না কেন স্যার? এদের সবার কন্ট্রোল আপনার হাতে থাকবে, চাইলে এই রুমেই আমি এর প্রুফ দেখাতে পারি। তখন আলাজা বলে, আমি যদি তখন তোমাদের সাথে বেইমানি করি তখন কি করবে? এভাবে আমার মতো কত লোক মুখ ঢেকে সাহসিকতার মনোভাব দিয়ে আসবে। ভবিষ্যতে এর যদি খারাপ প্রভাব পড়ে তুমি কি পারবে তখন দেশকে বাঁচাতে? আমার কাছে আমার সোলজারই বেস্ট। আমি চাই না কারো ব্রেন ওয়াশ করে দেশকে বাঁচাতে। কবির বলে, খারাপ হবে এটা ভেবে ভালো দিকগুলি কি আপনি একবারও বিবেচনা করবেন না? আলাজা কবিরকে তার কোম্পানি বন্ধ করে দিতে বলে, তবে কবির তার যেতে অটল। আপনি কি এটা কলেজে কোনো প্রোগ্রাম পেয়েছেন নাকি আপনি বলবেন আমি এটা বন্ধ করে দেব? আমার 15 বছরে তিলে তিলে কষ্টের ফল এটা। সে আরো বলে, মানুষ ভুল করতে পারে তবে সোলজার কখনোই এমনটা করবে না, আর এটাই ভবিষ্যৎ। এটা কেন আপনি বুঝতেছেন না? আলাজা বলে, আমি যা বুঝার বুঝে গেছি, তুমি বুঝতে পারছো না। দেশের মাটি দেশকে বাঁচাতে তোমার এক কমান্ডের জন্য তোমার ওই সোলজার বসে থাকবে, কিন্তু তারা, হ্যাঁ আমি মানি মাঝে মাঝেও তারা আমাদের কমান্ড ফলো করে না, তবে দেশের বিপদে তোমার ওই সোলজারের থেকে আমার এই বেস্ট সৈনিকরাই যথেষ্ট। কবির একটা সময় রেগে আলাজাকে অনেক অপমান করে বসে, আর এটা সহ্য করতে না পেরে রকি আর ফিরোজ তাকে চেপে ধরে। আলাজা তাকে অর্ডার করে আগামীকাল সকালের মধ্যে যদি সে তার কোম্পানি বন্ধ না করে তবে তার জন্য সে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। তো গাইস, কবির তার 15 বছরের তিলে তিলে গড়া পরিশ্রম আলাজার এক কথায় কি বিসর্জন দিয়ে দেবে, নাকি সে আবার ইন্ডিয়ার উপর কড়া প্রতিশোধ নেবে? কবি কি তার ফ্যাক্টরি বন্ধ করে দেবে? এর সব কিছু জানবো আমরা আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।